আচ্ছা, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার তোরকোনা গ্রামের কথা ভাবা যাক। এমন একটা গ্রাম যেখানে একটা গোটা অঞ্চলের শিক্ষার চাহিদা প্রায় একাই মেটাচ্ছে একটি প্রতিষ্ঠান, রাসবিহারী শিশু শিক্ষা নিকেতন বা SRSN। আজ আমরা এই স্কুলটির ওয়েবসাইটকে সামনে রেখে এর গভীরে যাওয়ার চেষ্টা করব। একটা ওয়েবসাইট হলো বলতে পারেন একটা প্রতিষ্ঠানের আত্মকথন। সে নিজেকে কিভাবে দেখে, পৃথিবীকে কি বলতে চায়, তার সবটা ওই ডিজিটাল পরিসরে ধরা থাকে। আমাদের আজকের কাজ হলো সেই আত্মকথনের পাঠোদ্ধার করা। আমরা দেখব তথ্যের আড়ালে কোন স্বপ্ন, কোন দর্শন লুকিয়ে আছে, আর সেটা ওই গ্রামের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমার মাথায় প্রথম যে প্রশ্নটা আসছে সেটা হলো 2000 সালে বর্ধমানের একটা গ্রামে একজন তরুণের মাথায় এমন একটা স্কুল খোলার চিন্তা এলো কেন? চারদিকে তো তখন সরকারি স্কুল ছিলই। শ্রী প্রশান্ত মণ্ডল, এই স্কুলের প্রতিষ্ঠাতা, নিশ্চয়ই বিশেষ কোনো অভাব বা প্রয়োজন অনুভব করেছিলেন। এই গল্পটা দিয়েই শুরু করা যাক। এটা একটা অসাধারণ প্রশ্ন, কারণ এখান থেকেই প্রতিষ্ঠানটার চরিত্র বোঝা যায়। ওয়েবসাইট অনুযায়ী শ্রী প্রশান্ত মণ্ডল অনুভব করেছিলেন যে তার এলাকায় একটি ভালো মানের নার্সারি এবং প্রাইমারি স্কুলের খুব প্রয়োজন। এই প্রয়োজন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এটা কোনো ব্যবসায়িক সুযোগের কথা বলছে না, এটা একটা সামাজিক শূন্যতা পূরণের কথা বলছে। তিনি গ্রামের ছেলে, গ্রামের সমস্যাটা তিনি ভেতর থেকে দেখেছেন। অর্থাৎ এটা কোনো বাইরের কর্পোরেট সংস্থার CSR প্রজেক্ট নয়, এটা সম্পূর্ণভাবে ভেতর থেকে উঠে আসা একটা উদ্যোগ। ঠিক তাই। আর এখানেই এর শক্তি। এটাকে আমরা এখনকার ভাষায় সোশ্যাল এন্টারপ্রিনিয়রশিপ বা সামাজিক উদ্যোগ বলতে পারি। যখন কোনো সমস্যার সমাধান সেই সমাজের ভেতর থেকে উঠে আসে, তখন তার শিকড় অনেক গভীরে যায়। ওয়েবসাইটের একটা অংশে স্কুলের লক্ষ্য হিসাবে বলা হয়েছে সহানুভূতিশীল, যত্নশীল এবং আবেগপ্রবণ নাগরিক তৈরি করা। প্রতিষ্ঠাতা নিজে তো এই দর্শনটারই প্রথম প্রতিচ্ছবি। তিনি নিজের গ্রামের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, যত্ন নিয়েছেন এবং সেই আবেগ থেকেই স্কুলটা তৈরি করেছেন। তার মানে স্কুলের যে মূল্যবোধ, তার বীজ প্রতিষ্ঠাতার নিজের মধ্যেই ছিল। তিনি যা বিশ্বাস করেন, প্রতিষ্ঠানটিও সেই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। একদম। আর এই কারণেই স্থানীয় মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। এটা আমাদের স্কুলের অনুভূতি তৈরি করে, ওদের স্কুল নয়। এই ব্যক্তিগত দায়বদ্ধতা যখন একটা প্রতিষ্ঠানের ভিত্তি হয়, তখন তার টিকে থাকার এবং বেড়ে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটা শুধু একটা ইটকাঠের বিল্ডিং নয়, এটা একটা সম্প্রদায়ের সম্মিলিত ইচ্ছার প্রকাশ। একজন তরুণের ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে এত বড় একটা উদ্যোগ। কিন্তু একটা প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে দাঁড় করাতে গেলে শুধু সদিচ্ছা যথেষ্ট নয়, একটা মজবুত দর্শন দরকার। ওয়েবসাইটে দর্শন নিয়ে কি বলা আছে? কিছু কথা আমার বেশ মনে ধরেছে, যেমন স্বচ্ছ চিন্তায় উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে। এই কথাটা আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এর একটা গভীর তাৎপর্য আছে, বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে। স্বচ্ছ চিন্তা বা ক্লিয়ার থিঙ্কিংকে তারা গুরুত্ব দিচ্ছে। ওয়েবসাইটের অন্য অংশে এর প্রায়োগিক দিকটাও বলা আছে। সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ বা ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপমেন্ট। এর মানে কি? এর মানে হলো তারা ছাত্রছাত্রীদের শুধু তথ্য গেলানো বা মুখস্থবিদ্যায় বিশ্বাসী নয়। তারা চায় ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে শিখুক, বিশ্লেষণ করতে শিখুক, বিভিন্ন তথ্যের মধ্যকার সম্পর্কটা ধরতে শিখুক। এটা শিক্ষা ব্যবস্থার প্রচলিত মডেলকে চ্যালেঞ্জ করে। আর একটা লাইনও খুব শক্তিশালী, জ্ঞান আপনাকে একটি পার্থক্য তৈরির সুযোগ এনে দেবে। এই পার্থক্য তৈরি করা বা মেকিং এ ডিফারেন্সের ধারণাটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক। এটা শুধু প্রাসঙ্গিক নয়, গ্রামের প্রেক্ষাপটে এটা প্রায় বিপ্লবী একটা ধারণা। সাধারণত আমাদের সমাজে শিক্ষাকে ব্যক্তিগত সাফল্যের সিঁড়ি হিসেবে দেখা হয়। ভালো করে পড়ো, চাকরি পাবে, শহরে যাবে, নিজের জীবন গোছাবে। কিন্তু এখানে দর্শনটা একেবারে অন্যরকম। স্কুলের মিশন হিসেবে বলা হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক এবং পরিবেশগত দায়িত্ববোধ জাগিয়ে তোলা। অর্থাৎ জ্ঞান অর্জন করে শুধু নিজের জন্য নয়, নিজের সমাজ এবং পরিবেশের জন্য একটা পার্থক্য তৈরি করতে হবে। তার মানে এই স্কুলটা পরোক্ষে ব্রেন ড্রেনের ধারণাকেও চ্যালেঞ্জ করছে। শিক্ষাকে শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার উপায় হিসেবে না দেখে শিকড়কে আরও মজবুত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। একদম ঠিক জায়গায় ধরেছেন। এটাই হলো আসল ইনসাইট। পার্থক্য তৈরি করা মানে হয়তো নিজের গ্রামেই সেই পার্থক্যটা তৈরি করা,
কৃষিতে নতুন প্রযুক্তি আনা, স্থানীয় সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া, পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি করা, এই সবই তো হতে পারে। তারা এমন নাগরিক তৈরি করতে চাইছে যারা সমস্যার সমাধানকারী হবে, সমস্যা থেকে পালিয়ে যাওয়া মানুষ নয়। এই দর্শনটা একটা গ্রামের স্কুলের জন্য অত্যন্ত আধুনিক এবং দূরদর্শী। এই দর্শনের সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গি বা ভিশনটাও খুব সুন্দরভাবে মিলে যায়। তারা বলছে তাদের লক্ষ্য হল প্রতিটি শিশুর নিজস্বতা আবিষ্কারে সাহায্য করা। মানে সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর একমুখী দৌড়ে সামিল না করে প্রত্যেক শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেটাকে খুঁজে বের করে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া। ঠিক, এটা একটা খুব ছাত্রকেন্দ্রিক বা স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ। ভাবুন, একটা গ্রামীণ পরিবেশে যেখানে সুযোগ সীমিত, সেখানে এই ধরনের ব্যক্তিগত মনোযোগের কথা বলা হচ্ছে। এর মানে তারা বিশ্বাস করে যে প্রত্যেকটা শিশুই সম্ভাবনাময়। কেউ হয়তো ভালো আঁকতে পারে, কেউ ভালো বক্তৃতা দিতে পারে, কেউ খেলাধুলায় ভালো। এই স্কুলটা সেই সম্ভাবনাগুলোকে লালন করার একটা পরিসর তৈরি করতে চায়। এটা প্রমাণ করে যে তাদের কাছে শিক্ষা মানে শুধু একাডেমিক স্কোর নয়, বরং একটি সম্পূর্ণ মানুষ তৈরি করা। এই সব বড় বড় দর্শন আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে তো একটা শক্তভক্ত পরিকাঠামো দরকার। ওয়েবসাইটে এই বিষয়ে কি তথ্য পাওয়া যায়? আমার চোখে প্রথম পড়েছে কম্পিউটার ল্যাবরেটরির কথা। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। আজকের যুগে ডিজিটাল সাক্ষরতা একটা মৌলিক অধিকারের মতো। গ্রামের স্কুলে একটা কম্পিউটার ল্যাব থাকা মানে শুধু কয়েকটা যন্ত্র বসানোর নয়, এটা আসলে গ্রাম আর শহরের মধ্যে যে সুযোগের বিশাল ফারাক, যেটাকে আমরা ডিজিটাল ডিভাইড বলি, সেটা কমানোর একটা আন্তরিক প্রচেষ্টা। ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকেই প্রযুক্তির সাথে স্বচ্ছন্দ হওয়ার সুযোগ পাচ্ছে। এই সুদূর প্রসারী প্রভাব আছে। কিরকম প্রভাবের কথা বলছেন? দেখুন, এই বাচ্চারা যখন বড় হবে তখন ডিজিটাল দুনিয়াটা তাদের কাছে ভয়ের বা অজানা কোনো বস্তু হবে না। তারা ইন্টারনেট ব্যবহার করে নতুন কিছু শিখতে পারবে, উচ্চ শিক্ষার জন্য আবেদন করতে পারবে, এমনকি ভবিষ্যতে স্থানীয় স্তরে অনলাইন ব্যবসা বা ফ্রিল্যান্সিংয়ের মতো কাজও করতে পারবে। অর্থাৎ এই কম্পিউটার ল্যাব শুধু তাদের ছাত্রজীবন নয়, তাদের ভবিষ্যৎ অর্থনৈতিক জীবনের রাস্তাও খুলে দিতে পারে। এটা একটা দারুণ দৃষ্টিকোণ। কম্পিউটার ল্যাবের পাশাপাশি পরিবহন ব্যবস্থার কথাও বেশ জোর দিয়ে বলা হয়েছে। এটা হয়তো খুব সাধারণ একটা সুবিধা মনে হতে পারে, কিন্তু একটা গ্রামের জন্য এর গুরুত্ব হয়তো অনেক বেশি। অনেক বেশি। ভাবুন তো, তোরকোনা গ্রামের আশেপাশের প্রত্যন্ত এলাকাগুলোর কথা। একজন অভিভাবকের পক্ষে হয়তো প্রতিদিন তার সন্তানকে অনেকটা পথ পার করে স্কুলে দিয়ে আসা যাওয়া করা সম্ভব নয়, বিশেষ করে যদি তিনি নিজের চাষের কাজ বা অন্য কোনো জীবিকার সঙ্গে যুক্ত থাকেন। একটা নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা সেই বাধাটা দূর করে দেয়। এটা শুধু নিরাপত্তা বা মানসিক শান্তিই দেয় না, এটা শিক্ষার সুযোগকে আরও বেশি মানুষের নাগালের মধ্যে নিয়ে আসে। অর্থাৎ এটা শিক্ষার অধিকারকে আরও গণতান্ত্রিক করে তুলছে। যে শিশুটা হয়তো দূরে থাকার কারণে ভালো স্কুলে পড়ার সুযোগ পেত না, সেও এখন আসতে পারছে। একদম। পরোক্ষে এটা স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বাড়াতেও সাহায্য করে। আর সবশেষে যে ভালো পরিবেশ বা গুড এনভায়রনমেন্টসের কথা বলা হয়েছে, সেটাও খুব তাৎপর্যপূর্ণ। এর মানে হল এটা একটা মনস্তাত্ত্বিকভাবে নিরাপদ জায়গা, একটা সাইকোলজিক্যালি সেফ স্পেস, এমন একটা পরিবেশ যেখানে ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে ভয় পায় না, ভুল করলে লজ্জিত হয় না, একে অপরের সঙ্গে মিশতে শেখে এবং নিজেদের ভাবনা প্রকাশ করতে পারে। যে স্কুলের সমালোচনামূলক চিন্তার বিকাশের কথা বলা হয়, সেখানে এই ধরনের নিরাপদ পরিবেশ থাকাটা অপরিহার্য, কারণ ভয় বা সংকোচের পরিবেশে স্বচ্ছ চিন্তা জন্মায় না। সুতরাং এই পরিকাঠামোগুলো আসলেই বিচ্ছিন্ন কোনো সুবিধা নয়, বরং স্কুলের মূল দর্শনকে বাস্তবায়িত করার এক একটি স্তম্ভ। স্কুলের যাত্রাপথটা যদি দেখি, 2000 সালে একটা নার্সারি আর প্রাইমারি স্কুল হিসেবে শুরু, আর আজ সেটা 8ম শ্রেণী পর্যন্ত উন্নীত হয়েছে। অনেক বাধা পেরিয়ে এই জায়গায় আসা, এই দুটো শব্দের মধ্যে নিশ্চয়ই একটা লম্বা সংগ্রামের ইতিহাস লুকিয়ে আছে। অবশ্যই। আর এই সংগ্রামের গল্পটাই প্রতিষ্ঠানটিকে তার পরিচয় দেয়। একটা গ্রামে যেখানে সম্পদ সীমিত, সেখানে একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে দাঁড় করানো এবং তাকে ধাপে ধাপে বড় করে তোলার কাজটা নিশ্চয়ই সহজ ছিল না। কী ধরনের বাধা হতে পারে?
প্রথমত আর্থিক বাধা, পরিকাঠামো তৈরি করা, শিক্ষকদের বেতন দেওয়া, সবকিছুটাই অর্থের প্রয়োজন। দ্বিতীয়ত সামাজিক বাধা, গ্রামের মানুষকে সরকারি স্কুলের বদলে একটা নতুন বেসরকারি স্কুলে তাদের সন্তানদের পাঠানোটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল নিশ্চয়ই। হ্যাঁ, মানুষের আস্থা অর্জন করতেও তো সময় লাগে। হয়তো এমন প্রশ্ন উঠেছে যে এই স্কুলটা আদৌ টিকবে কিনা। ঠিক। এছাড়া পরিকাঠামোগত বাধাও থাকতে পারে, ভালো শিক্ষক পাওয়া, তাদের গ্রামে ধরে রাখা, পড়াশোনার সরঞ্জাম জোগাড় করা, এই সব কিছুই এক একটি লড়াই। তাই অনেক বাধা পেরিয়ে এগিয়ে যাওয়াটা স্কুলের প্রতিষ্ঠাতা এবং পরিচালকদের দৃঢ়তা, ধৈর্য এবং লক্ষ্যের প্রতি অবিচল থাকার সবচেয়ে বড় প্রমাণ। এটা তাদের সাফল্যের গল্প বলে। আর তারা তো এখানেই থেমে থাকতে চায় না। প্রতিষ্ঠাতা প্রশান্ত মণ্ডলের স্বপ্ন স্কুলটিকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নিয়ে যাওয়া। এই পরিকল্পনার তাৎপর্য কি? এর মানে হল স্কুলটি শুধুমাত্র টিকে থাকতে চায় না, বরং এলাকার ছাত্রছাত্রীদের জন্য একটি সম্পূর্ণ শিক্ষার পথ তৈরি করতে চায়। অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা অষ্টম বা দশম শ্রেণীর পর পড়াশোনা ছেড়ে দেয়, কারণ কাছাকাছি ভালো উচ্চ মাধ্যমিক স্কুল থাকে না। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একই প্রতিষ্ঠানে পড়ার সুযোগ থাকা মানে শিক্ষার একটা ধারাবাহিকতা থাকে। এতে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ এবং পড়াশোনার মান দুটোই উন্নত হয়। এটা প্রমাণ করে যে এটি একটি জীবন্ত এবং বিকাশমান প্রতিষ্ঠান, যার একটা স্পষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা আছে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, ছবিটা কি দাঁড়ায়? একজন স্থানীয় তরুণের স্বপ্ন, যা আজ তোরকোনা গ্রামের একটি অপরিহার্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার ভিত্তি শুধু পুঁথিগত শিক্ষা নয়, বরং চরিত্র গঠন, সামাজিক দায়িত্ববোধ এবং প্রত্যেক শিশুর স্বতন্ত্র প্রতিভাকে সম্মান জানানো। একটা ছোট গ্রামের স্কুল, যা নীরবে এক বিপ্লবী কাজ করে চলেছে। একেবারে তাই। আর এই আলোচনার শেষে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। স্কুলের ওয়েবসাইটে তাদের মিশনের একটা অংশে বলা হয়েছে তাদের লক্ষ্য হল দৈনন্দিন পরিস্থিতিতে কার্যকরভাবে অংশগ্রহণের জন্য দক্ষতা তৈরি করা। আমার প্রশ্ন হল, আজকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে একটি গ্রামীণ স্কুলের ছাত্র বা ছাত্রীর জন্য সবচেয়ে জরুরি দৈনন্দিন দক্ষতা আসলে কী হওয়া উচিত? সেটা কি শুধু প্রথাগত শিক্ষাগত যোগ্যতা, নাকি তার পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা, পরিবেশ সচেতনতা, নিজের ইমোশনকে চেনা ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা, বা এমনকি উদ্যোগপতি হওয়ার প্রাথমিক প্রশিক্ষণও সমানভাবে জরুরি? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।